আর কিছুদিন পরেই আকাশের সঙ্গে টুনির বিয়ে, তাই বাড়িতে বিয়ের তোড়জোড় লেগেই থাকে। শ্বশুরবাড়ি থেকে টুনির বিয়ের জন্য দামি দামি লেহেঙ্গা, বেনারসি, জুয়েলারি, সোনা গহনা অনেক কিছুই পাঠানো হয়, যা দেখে টুনির ছোট বোন মিষ্টির খুবই হিংসা হয়। কারণ ছোটবেলা থেকেই মিষ্টি তার দিদিকে খুব হিংসা করে। এমনকি টুনির বিয়ের দিন যখন আকাশ বরযাত্রী নিয়ে টুনিকে বিয়ে করতে আসে, তখন টুনির হবু বর আকাশকে দেখে মিষ্টির আরো বেশি হিংসা হয়। কিরে দিদি, তোর ভাগ্য তো খুব ভালো দেখছি। তোর মতো একজন মূর্খ বোকামি আকাশের মতো একজন হ্যান্ডসাম স্মার্ট বর পেয়ে যাচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তো আকাশের যোগ্যও না। আকাশের সঙ্গে তোর পার্সোনালিটি একদম ম্যাচ করে না। আকাশ মনে হয় বিয়ের আগে আমার ফটো দেখেনি, তা না হলে আমি 100% শিওর আকাশ আমাকেই পছন্দ করত। বিয়ের দিন বোনের মুখে এমন কথা শুনে টুনির খুব খারাপ লাগে। এসব তুই কি বলছিস বোন? এভাবে আমার বিয়ের দিনও আমাকে অপমান করছিস? আমাকে তুই এখনো পর্যন্ত মূর্খ বলবি? আমি কিন্তু গ্র্যাজুয়েশন পাশ করেছি। আমি মোটেও মূর্খ নই। তোর মতো মাসিমা টাইপ আনস্মার্ট মেয়ে আমার চোখে সারা জীবনই মূর্খ থাকবে। নিজেকে আয়নায় দেখেছিস? 27 বছর বয়সেও তোকে 50 বছরের বুড়ি বলে মনে হয়। আকাশের মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে তো আমার মতোই মডার্ন সুন্দরী মেয়েকে ডিজার্ভ করে। যাই হোক, আমি চললাম আমার জামাইবাবুর সঙ্গে ডান্স করতে। এই বলে মিষ্টি আকাশের কাছে যায় এবং জোর করে তার সঙ্গে নাচানাচি করতে শুরু করে দেয়। আরে মিষ্টি, স্টপ! এক কাজ করো, তোমার দিদিকে এখানে নিয়ে এসো। আমরা তিনজনে মিলে একসাথে ডান্স করব। শুধু শালির সাথে ডান্স করলে কিভাবে হবে? এমন কথা শুনে মিষ্টির মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে ওঠে। মিষ্টি খুব ভালো করেই জানে যে তার দিদি টুনি একেবারে নাচ গান করতে পারে না। তবুও সবার সামনে দিদিকে অপমান করা যাবে ভেবে মিষ্টি জোর করে টুনিকেও স্টেজে ধরে নিয়ে আসে। নাও জামাইবাবু, তোমার বউকেও নিয়ে চলে এসেছি। এবার স্টার্ট করো। দিদি দাঁড়িয়ে আছিস কেন? নাচ শুরু কর। জামাইবাবুর বন্ধুরা বলল জামাইবাবু নাকি দারুণ ডান্স করতে পারে, দারুণ জমবে। চল চল। এই বলে মিষ্টি তার দিদির হাত ধরে টানাটানি করতে শুরু করে দেয়। কিন্তু টুনি খুব ভারী লেহেঙ্গা পরে থাকায় সে ধপাস করে পড়ে যায়। মিষ্টি, তুই আমাকে বেকার বেকার এখানে নিয়ে এলি। তুই তো খুব ভালো করেই জানিস আমি নাচতে পারি না। সবার সামনে আমি পড়ে গেলাম, সবাই আমাকে দেখে হাসছে। ওপস, সরি দিদি, সরি জামাইবাবু। আসলে তোমার বউ তো ডান্স করতেই পারে না। ইস, তুমি তো কখনো নিজের বউয়ের সঙ্গে নাচতেই পারবে না তাহলে। সো স্যাড। আসলে তুমি তো ভীষণই মডার্ন, কিন্তু আমার দিদি একদমই ব্যাকডেটেড আনস্মার্ট সংস্কারী প্রকৃতির মেয়ে। তোমরা একেবারে একে অপরের অপোজিট। কিভাবে যে সারা জীবন তোমরা সংসার করবে আমি সেটাই ভাবছি। এমন কথা শুনে টুনি খুব অপমানিত বোধ করে। আকাশেরও নিজের বন্ধুদের সামনে মাথা নত হয়ে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণের মধ্যে টুনি ও আকাশের বিয়ে হয়। বিয়ের পর টুনি শ্বশুর বাড়িতে গিয়ে সাজিয়ে গুছিয়ে সংসার করতে থাকে। এরই মধ্যে একদিন আবার মিষ্টি তার দিদির শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কিরে বোন, তুই হঠাৎ করে চলে এলি যে? আমাকে একবার কল করলি না তো? তোকে কল করতে যাব কেন? আমি তো জামাইবাবুকে কল করে জানিয়েই দিয়েছিলাম যে আমি আজকে আসব। জামাইবাবু বলল সন্ধ্যাবেলা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসবে। কই আসেনি এখনো? ঠিক এমন সময় আকাশ বাড়িতে এসে পৌঁছায়। এই তো মিষ্টি, আমি চলে এসেছি। আরে টুনি, আমার শালি, প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, ওকে কিছু খেতে দাও। যাও যাও, কিছু বানিয়ে নিয়ে এসো। না জামাইবাবু, আমি দিদির হাতে রান্না করা ওই বোরিং খাবার খাবো না। দিদি তো সেই ছোটবেলা থেকে আমাদের রান্না বান্না করে খাইয়ে আসছে, তাই আর ভালো লাগে না। চলো, আমি আর তুমি বরং কোনো রেস্টুরেন্টে খেতে যাই। শুধু তুমি আর আমি কেন, তোমার দিদিও যাবে আমাদের সাথে। যাও, তুমি রেডি হয়ে নাও। আরে জামাইবাবু, দিদিকে নিয়ে গেলে তো তোমার লস হয়ে যাবে। আমার দিদি একেবারে গ্রামের মেয়েদের মতোই গেও। ও তো বাইরের মডার্ন খাবার দাবার যেমন পিৎজা, বার্গার, পাস্তা, নুডলস এই সমস্ত কিছু খেতেই চায় না। দিদি শুধু বাড়ির ভাত ডাল রুটি খেতে পছন্দ করে। তাই দিদিকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমরা খাবো আর দিদি বসে বসে দেখবে, তা কি করে হয় বলো? হ্যাঁ, আমার বোন ঠিকই বলছে। আমার ওসব বাইরের খাবার খেতে ভালো লাগে না। তোমরা দুজনই বরং যাও, ঘুরে এসো। হ্যাঁ, একদম একদম। চলো না জামাইবাবু, দেরি হচ্ছে তো। এই বলে মিষ্টি জামাইবাবুর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়।
কিন্তু মিষ্টি প্রথমে রেস্টুরেন্টে না গিয়ে জামাইবাবুকে নিয়ে সোজা একটা শপিং মলে চলে যায়। জামাইবাবু দেখো, এই ড্রেসটা কত সুন্দর, আমার এই ড্রেসটা চাই, বেশি প্রাইস নয়, মাত্র 20,000 টাকা, এটা কিনে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। তুমি যখন জামা কিনছো তোমার দিদির জন্য কিছু একটা পছন্দ করো। এমন কথা শুনে মিষ্টির মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে ওঠে। কি হলো, কি ভাবছো? চলো তোমার দিদির জন্য একটা ভালো শাড়ি দেখি। এই তো, এই পিঙ্ক কালারের ওয়েস্টার্ন ড্রেসটাও তো খুব সুন্দর, 30,000 টাকা দাম। আমি বরং এটাই দিদির জন্য নিয়ে নিই। আমার দিদি তো মূর্খ গেও, ও এরকম জামা কখনোই পরবে না আমি জানি, তবে দিদিকে ভালো অপমান করা যাবে, আর সেই সাথে এই জামাটাও আমার হয়ে যাবে। আর এই শাড়ি কিনে কি হবে? সবসময় কি বউকে শাড়ি পরিয়ে রাখবে? আমার মতো মডার্ন সাজাও, তবেই তো ভালো লাগবে। তুমি এত মডার্ন, তোমার বউ মডার্ন না হলে চলে? এই যে এই পিঙ্ক কালারের ড্রেসটা নাও, এটা পরলে দিদিকে দেখতে খুব সুন্দর লাগবে। আমি জানি তুমি যদি দিদিকে এই ড্রেসটা পরতে বলো তাহলে দিদি নিশ্চয়ই পরবে। মিষ্টির কথা শুনে আকাশ সেই ড্রেসটাও কিনে নেয়। এভাবেই শপিং করা হয়ে গেলে দুজনে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। দেখ দিদি, আমরা তোর জন্য কত সুন্দর একটা ড্রেস এনেছি, ড্রেসটা পরে আয় দেখি তোকে কেমন লাগে। এই বলে মিষ্টি ড্রেসটা যেই টুনির হাতে দেয়, টুনি খুবই লজ্জা পেয়ে যায়, কারণ শরীর দেখানো জামা কাপড় পরতে টুনি ভীষণই লজ্জিত বোধ করে। এমা ছিচি ছি, এরকম ছোট জামা আমি কখনোই পরবো না। ইস, এই জামাটা পরলে শরীরের বেশিরভাগ অংশই তো দেখা যাবে, কি অসভ্য জামা। জামাটা অসভ্য নয়, তুই আসলে বোকা, ব্যাকডেটেড। ফ্যাশন জিনিসটা কি সেটা বোঝা তোর সাধ্যের বাইরে, তুই জীবনে মডার্ন হতে পারবি না। জামাইবাবু, দিদি যখন জামাটা নেবেই না তাহলে আমি বরং এটা নিয়ে নিচ্ছি, দাঁড়াও আমি এখনই এটা পরে আসছি। এই বলে মিষ্টি তখনই সেই মডার্ন ড্রেসটা পরে চলে আসে। জামাইবাবু, আমাকে কেমন লাগছে? আমি জানি আমাকে খুব সুন্দর দেখতে লাগছে, একেবারে হিরোইন মনে হচ্ছে, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ মিষ্টি, তোমাকে এই ড্রেসটা পরে সত্যি খুব ভালো লাগছে, দারুণ মানিয়েছে ড্রেসটা তোমার গায়ে। থাক জামাইবাবু, এত বেশি প্রশংসা করতে হবে না, দিদি বেকার বেকার কষ্ট পাবে। আচ্ছা জামাইবাবু চলো, আমাকে এবার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে চলো। এই শুনে আকাশ মিষ্টিকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়, কিন্তু যা দেখে টুনি মনে মনে খুবই কষ্ট পায়। আমি কেন যে এরকম সংস্কারী বোকা মেয়ে তৈরি হয়েছি কি জানি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমি মডার্ন নই বলে আমার বর আমাকে পছন্দ করছে না, ও আমার মডার্ন বোনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এরকম চলতে থাকলে আমার বর তো হাতছাড়া হয়ে যাবে। আমার তো এখনই ওদের দুজনের উপর খুব সন্দেহ হচ্ছে, ওরা সত্যি সত্যি আমাকে ধোকা দিচ্ছে না তো। টুনি এভাবেই আকাশ পাতাল ভাবতে থাকে। দেখতে দেখতে এভাবে প্রায় 3 ঘন্টা কেটে যায়, কিন্তু আকাশ তখনও বাড়িতে ফিরে আসে না। এতক্ষণে তো আকাশের চলে আসার কথা, গাড়ি নিয়ে আমার বাপের বাড়িতে যেতে তো 40 মিনিটের বেশি লাগে না। আকাশকে ফোন করে দেখি তো। এই বলে টুনি আকাশকে ফোন করে, কিন্তু আকাশের ফোন সুইচ অফ বলে, যার ফলে টুনি আরো বেশি ভয় পেয়ে যায়। রাত 10টা বেজে গেল, আকাশের ফোনও সুইচ অফ বলছে, কি যে করছে কি জানি। মিষ্টিও তো ফোন ধরছে না, একবার মাকে ফোন করে দেখি তো। এই বলে টুনি তার মাকে ফোন করে বলে, হ্যালো মা, মিষ্টি বাড়িতে গেছে? আকাশ কি এখনো তোমাদের বাড়িতেই আছে নাকি? কই না না, মিষ্টি এখনো বাড়িতে আসেনি, জামাই বাবাও আসেনি। মিষ্টি তো প্রায় 1 ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি সিনেমা দেখতে যাবে, বাড়ি ফিরতে লেট হবে, নাইট শো দেখবে। মায়ের মুখে এমন কথা শুনে টুনি ভীষণই রেগে যায়, আর সে কোনো কথা না বলে ফোন রেখে দিয়েই ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয়। তার মানে আকাশ সত্যি আমাকে ভালোবাসে না, আকাশ আমাকে নিয়ে হ্যাপি নয়, সেই জন্যই মডার্ন শালিকে নিয়ে লুকিয়ে লুকিয়ে নাইট শো দেখতে গেছে। আমি আর আকাশের সঙ্গে কিছুতেই থাকবো না। দেখতে দেখতে এভাবে প্রায় আরো 2-3 ঘন্টা কেটে গেলে আকাশ বাড়িতে ফিরে আসে। টুনি রেগে একেবারে বোম হয়ে থাকে। আকাশ যে জামা কাপড় চেঞ্জ করে বাথরুমে ফ্রেশ হতে যায়, তখনই টুনি আকাশের প্যান্টের পকেট থেকে সিনেমা হলের 2টো টিকিট খুঁজে পায়, যা দেখে টুনি আবার কাঁদতে শুরু করে। আকাশ বাথরুম থেকে বেরিয়ে টুনিকে কাঁদতে দেখে বলে, কি হলো টুনি, তুমি কাঁদছো কেন এভাবে? কি হয়েছে বলো। বলে আর কি লাভ, সব তো শেষ হয়ে গেছে আমার। তুমি আমাকে বোকা মনে করো তাই না? এই যে এই সিনেমার টিকিট 2টো কোথা থেকে এলো?
আমি বোকা, আমি গেও, তাই তো আমাকে তোমার পছন্দ নয়। মডার্ন শালিকে নিয়ে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যাচ্ছ, আমি কিছু জানতে পারবো না ভেবেছো? আমি আর সংসার করব না। আমার বোন ঠিকই বলে, তুমি বিয়ের আগে আমার ফটো না দেখে আমার বোনের ফটো দেখলে তুমি হয়তো ওকেই বিয়ে করতে, আমাকে কখনোই বিয়ে করতে না। আরে থামো, তুমি যে সত্যিই বোকা সেটা আমি আজকে বুঝতে পারলাম। তুমি আমাকে কিছু জিজ্ঞাসা না করে উল্টোপাল্টা বকছো। এই টিকিটের ডেট দেখো, রবিবারে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবো বলে আমি 2টো টিকিট কেটে নিয়েছি। তোমার বোন বাড়ি যাবার সময় বললো বাড়ি যাবে না, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবে, তাই ওকে সিনেমা হলে ছেড়ে দিয়ে 2টো টিকিট কেটে নিয়ে চলে এলাম আমি। মিথ্যে কথা বলো না, টিকিট কাটতে এত লেট হয় কখনো? এখন রাত 1টা বাজে, এত রাতে বাড়ি ফিরে এসে ঢপ দিচ্ছ তুমি? তোমার ফোনও তো সুইচ অফ ছিল। আরে বাড়ি আসার সময় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়ি নিয়ে গ্যারেজে বসেছিলাম অনেকক্ষণ, মেকানিক বললো অনেক সময় লাগবে, গাড়ি কালকে ঠিক করে দেবে। আর এই যে আমার ফোনে চার্জও ছিল না, তাই ক্যাবও বুক করতে পারছিলাম না। অত রাত্রে বাস অটো কিছুই তো পাইনি। শেষ পর্যন্ত অন্য একজনের ফোন থেকে রোহিতকে ফোন করলাম, রোহিতর গাড়ি করে আমাকে বাড়িতে দিয়ে গেল। আকাশের কথা শুনে টুনি বুঝতে পারে সে বেকার বেকার আকাশের উপর সন্দেহ করেছে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, তোমাকে সন্দেহ করেছি। আসলে আমার কেন জানি না বিয়ের পর থেকে সব সময় মনে হয় তুমি আমার মডার্ন বোনকে পছন্দ করো, আমাকে পছন্দ করো না। তাহলে আমি তোমাকে বিয়ে করলাম কেন? তোমার বাবা মা তোমাদের 2 বোনের ফটো আমাদের বাড়িতে পাঠিয়েছিল, তোমাদের দুজনের মধ্যে আমি তোমাকে বেছে নিয়েছিলাম। তোমার বোনকে আমি আমার বোনের চোখেই দেখি, ও একটু মজা করতে ভালোবাসে, প্রশংসা পেতে পছন্দ করে, তাই আমি ওর সাথে মজা করি। তবে তুমি চিন্তা করো না, আর তুমি যেটাতে কষ্ট পাও সেরকম কাজ আমি কখনোই করবো না। তোমার বোনের থেকে আমি দূরত্ব বজায় রাখবো। এবার তুমি খুশি তো? এমন কথা শুনে টুনি খুবই খুশি হয়। আকাশ সেদিনের পর থেকে মিষ্টিকে বেশি গুরুত্ব দেয় না। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে মিষ্টিও নিজের পছন্দের এক মডার্ন ছেলেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। 2 বোন এখন নিজের নিজের শ্বশুর বাড়িতে হাসি খুশি সংসার করতে থাকে। আনন্দ ও সুমতির আজকে বিয়ে ছিল, কিন্তু তাদের বিয়েটা সাধারণভাবে বাড়ির লোকজনের উপস্থিতিতে হচ্ছিল না। তারা তাদের বাড়ির কাউকে না জানিয়েই নিজেরাই কোর্ট ম্যারেজ করছিল। নিজেদের নেওয়া সিদ্ধান্তে সুমতির কোনো চিন্তা না থাকলেও আনন্দর মনে তখনও কিন্তবোধ ছিল। দেখো সুমতি, তুমি আবারও একবার ভেবে দেখো, তুমি কোনো ভুল করছো না তো? দেখো, আমি কিন্তু তোমাকে কিছুই দিতে পারবো না, শুধুমাত্র ভালোবাসা ছাড়া। ওটা ভালোবাসা নয় ঢপ, তুই ঢপ ছাড়া কিছুই দিতে পারবি না। আর ঢপ দিয়ে দিয়েই আমার বাচ্চা মেয়েকে ফাঁসিয়েছিস। তোর শুধুমাত্র টাকা পয়সারই লোভ, তাই তো? বড় লোকের মেয়ে দেখলেই তোদের ফাঁসিয়ে বিয়ে করতে মন যায়। তুই এদিকে আয় মা, তারপর আমি এই ঢপবাজ ছেলেকে দেখে নিচ্ছি। না বাবা, ও ঢপবাজ নয়, ও সত্যি কথা বলছে। আর ও আমাকে ফাঁসায়নি। আমরা দুজন দুজনকে পছন্দ করি আর আমরা বিয়ে করতে চাই। আর আমি এখানে আমার নিজের ইচ্ছায় এসেছি, কেউ আমাকে জোর করে এখানে নিয়ে আসেনি। সুমতি এবং আনন্দ একই কলেজে পড়তো। তারা দুজনে দুজনকে খুব পছন্দ করত। তাদের এই সম্পর্কটা মহেশবাবু মেনে নেয়নি, কারণ মহেশবাবু খুব ধনী ছিল। ঠিক অপরদিকে আনন্দ খুবই দরিদ্র পরিবারের ছেলে ছিল। সে খুব মেধাবী হলেও তার বাবা একজন কার্পেন্টার মিস্ত্রি ছিল, আর এটা মহেশবাবু মেনে নিতে পারছিল না। কিন্তু সুমতিও জেদি ছিল, আর তারা প্রাপ্তবয়সী হওয়ায় মহেশবাবুর ওখানে কিছু করারই ছিল না। তাই সে সুমতির সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে সেখান থেকে চলে যায়। এখানে সুমতিরও কিছু করার ছিল না। বিয়ে কমপ্লিট হয়ে গেলে সুমতি আনন্দর সঙ্গে তাদের বাড়িতে চলে আসে। দাঁড়াও, তোমার নিশ্চয়ই গরম হচ্ছে, আমি পাখাটা চালিয়ে দিচ্ছি। জুন মাসের সময় গরম লাগবে না? নতুন জামা কাপড় পরে আমি তো ঘামে পুরো স্নান করে ফেলেছি। এই, তুমি বরং তাড়াতাড়ি ফ্যান নিয়ে এসো। ও গড, আজকে কি গরম পড়েছে। হ্যাঁ সুমতি, সেটা আমিও জানি, কিন্তু আমার এতটাও সামর্থ্য নেই যে বাড়িতে কুলার লাগাবো। ওই জন্যই আমি আগেই বলেছিলাম, তুমি যা করবে চিন্তা ভাবনা করেই করো। তুমি এসিতে থেকে অভ্যস্ত, এখন পাখার গরম হাওয়ায় তুমি কিভাবে থাকবে বলো তো? উফ, তুমি একটু চুপ করো তো। বারবার একই কথা আমার ভালো লাগে না। আমি এসিতে থাকতাম, আমার যতটা সমস্যা হচ্ছে তার থেকে তো দেখছি তোমার বেশি সমস্যা হচ্ছে। এখন পাখাটা নিয়ে আসবে নাকি আমিই যাব? দূর, তুমি দাঁড়াও, আমিই যাচ্ছি। ওই তো সামনেই রাখা আছে, দেখতে পাচ্ছি। এই বলে সুমতি নিজেই উঠে টেবিল ফ্যানটি আনতে চায়। প্রথম দিন আসতে না আসতেই সুমতি আনন্দর বাড়িকে নিজের বাড়ি মনে করেছিল। এটা দেখে আনন্দও খুব খুশি ছিল। এভাবেই বেশ কয়েকদিন তাদের হাসি খুশি দাম্পত্য জীবন কাটতে থাকে। আনন্দ ইঞ্জিনিয়ারিং করলেও তখনও পর্যন্ত বেকার ছিল, আর সে তার বাবা বিভূতিবাবুর সঙ্গে কার্পেন্টারের দোকানে কাজ করত। তাতে করে তাদের বিলাসবহুল জীবনযাপন না হলেও মোটামুটি ভালোভাবেই ঘর সংসার চলে যেত।
এদিকে সুমতি তাদের বাড়িতে আসার পর থেকে সে তার ধনী বাবার বিলাসবহুল জীবন ভুলে গিয়ে আনন্দ সংসারে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছিল। এখন সংসারের কাজকর্ম বাজারহাট সুমতি নিচেই করে। একদিন সুমতি বাজারে গিয়েছিল, তখন তার সঙ্গে তার পিসি সুবর্ণরেখার দেখা হয়। আরে সুমতি না, দাঁড়া দাঁড়া, এদিকে আয় মা। অনেকদিন হয়ে গেল তোকে দেখিনি, কেমন আছিস বল আগে। হ্যাঁ পিসি, আমি ভালো আছি। পিসে মশাই কেমন আছে? আর মালতী, ওরা সবাই ভালো আছে তো? তুই মালতীর কথা বলছিস? ও তো আমার সঙ্গে এসেছে, এখনই ছিল, কোথায় গেল? দাঁড়া দেখছি, ও হয়তো এখনই চলে আসবে। ওসব বাদ দে মা, তুই ঠিকই করেছিস। আমি জানি আনন্দ খুবই ভালো ছেলে, আর দেখবি ও তোকে খুবই ভালোবাসবে। আমি তো প্রথম থেকেই তোকে সাপোর্ট করতাম। আর কি বলতো, এই যুগে তোর বাবার মতো মেজাজি লোক পাওয়াই যাবে না। সম্পর্কটা মেনে নিলে কি হতো বলতো? তারা দুজনে কথা বলছিল, ঠিক তখনই সুবর্ণরেখা দেবীর মেয়ে মালতী সেখানে আসে। মামা মেনে নেয়নি তো কি হয়েছে, আমরা তো মেনে নিয়েছি। আমরা তোমার সঙ্গে সম্পর্ক রাখবো, আমরা তোমার বাড়িতে যাব, তোমাকে চিন্তা করতে হবে না দিদি। হ্যাঁ মালতী, তুই ঠিকই বলেছিস, কিন্তু এখন বড্ড বেশি গরম, ওখানে গেলে আমরা গরম সহ্য করতে পারবো না। তুই আবার কিছু মনে করিস না সুমতি, আসলে আমার এসিতে থাকার অভ্যাস তো। আর তুই তো জানিস আমি একটু মোটা সোটা মানুষ। এই কিছুক্ষণ আগে এখানে আসলাম, দেখ কত ঘাম হচ্ছে, যদিও এসি গাড়ি করে এসেছি। এটা শুনে সুমতির মন একেবারেই খারাপ হয়ে যায়। সে তখন চুপ করেই থাকে। তাকে মন মরা করে থাকতে দেখে মালতী তার মনের অবস্থা বুঝতে পারে। আরে তুমি চুপ করো তো মা, তুমিও না সবসময় এসি এসি করো। তুই চিন্তা করিস না দিদি, আমরা সামনের সপ্তাহতেই তোদের বাড়িতে যাব, আর গিয়ে বেশ কয়েকদিন থাকবো। যেখানে তুই বিনা এসিতে থাকতে পারছিস, সেখানে আমরা কেন থাকতে পারবো না? মালতীর মুখে এরকম কথা শুনে সুমতি খুবই খুশি হয়। সে খুশি মনে বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে এসেও তার চিন্তা রয়ে যায়। সেটা ছিল শুধুমাত্র তার পিসিকে নিয়ে। সে ভালোভাবে জানতো যে তার পিসি গরম একটুও সহ্য করতে পারে না, আর তাদের অতটাও সচ্ছল অবস্থা ছিল না যে বাড়িতে একটি এসি অথবা কুলার কেনার জন্য বলবে। তাই একদিন সে আনন্দকে বলে, কি গো শুনছো, বাজারে গিয়ে আমার পিসির সঙ্গে দেখা হয়েছিল। পিসি আর পিসির মেয়ে আমাদের বাড়িতে সামনের সপ্তাহে আসবে বলেছে। এখন কি করি বলো তো? হ্যাঁ, সেদিন বাড়িতে ভালো মন্দ রান্না করবে, আত্মীয় স্বজন বাড়িতে এলে লোকজন তো তাই করে। আরে সেটা তো ঠিক আছে, কিন্তু পিসিকে তুমি জানো তো কত মোটা, আর পিসি গরম একেবারে সহ্য করতে পারে না। তা তুমি এক কাজ করো না, তুমি কয়েকদিনের জন্য একটি কুলার ভাড়া করে নিয়ে এসো। তুমি কয়েকদিনের জন্য একটা কুলার ভাড়া করে নিয়ে এসো না। পিসির ঠান্ডা হাওয়া না হলে গরমকালে খুবই কষ্ট হয়। সুমতির কথা শুনে আনন্দর কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যখন আমি দেখছি, ওর কাছে গিয়ে কোনো ব্যবস্থা হয় কিনা আমি দেখছি। এই বলে আনন্দ তার বন্ধু দীনেশের কাছে যায়। তার কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা বলে। দেখ ভাই, আমি তো কুলারের দোকানে মেকানিকের কাজ করি, দোকানটা আমার নয়, আর আমি যতদূর জানি কুলার ভাড়া দেওয়া হয় না। কিন্তু তুই চাইলে আমি তোকে কিছু একটা পার্টস দিয়ে সাহায্য করতে পারি। আর তুই তো এমনি সব কিছু বুঝিস, কোনটা কার সঙ্গে সেটিং করতে হবে, একটা কুলার বানিয়ে ফেলতেও পারবি। তাই যদি করতে পারিস তাহলে তোর ফ্রিতেই হয়ে যাবে। দীনেশের কথা শুনে আনন্দ তাতেই রাজি হয়ে যায়। এছাড়া তার আর কিছু করারও ছিল না। সে কুলার তৈরির পার্টসগুলো নিয়ে তার কার্পেন্টারের দোকানে যায়। সেখানে গিয়ে সে কিছু কাঠ নিয়ে কুলারটি ফিটিংস করতে শুরু করে। বেশ কয়েকদিন ধরে সে কুলার তৈরি করতে ব্যস্ত ছিল। অবশেষে কাঠ ও বাঁশ দিয়ে সে একটি সুন্দর কুলার তৈরি করে ফেলে। কুলারটি সত্যিই খুবই সুন্দর এবং সফল হয়েছিল। কুলার থেকে খুবই জোরালো ঠান্ডা বাতাস বের হচ্ছিল, যেটা দেখে আশেপাশের সকলেই আনন্দর প্রশংসা করছিল। কুলারটি সে বাড়ি নিয়ে এসে সুমতিকে সমস্ত ঘটনা বললে, হ্যাঁ গো, সত্যি সত্যি তুমি এটা বানিয়েছো? এটা তো খুব ভালো হয়েছে। দোকানের কুলারের থেকেও বেশি ঠান্ডা হাওয়া বের হচ্ছে। তা তুমি এটা কিভাবে তৈরি করলে গো? আমার তো এটা খুব পছন্দ হয়েছে। তুমি চুপ করো তো, শুধু শুধু বকছো। আমি তো শুধু তোমার পিসির কথা ভেবেই এটা করলাম। এখন আমাদের গরিবের বাড়িতে বাঁশের কুলার দেখে তোমার পিসি আবার খারাপ ভেবে না বসে। আরে বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না তো? পিসিরে এলেই তুমি বুঝবে। আমি বলছি শোনো, এটা সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। ঠিক তখনই সেখানে সুমতির পিসি এবং তার মেয়ে মালতী আসে। কুলারটি তখনও চলছিল, আর ঠান্ডা বাতাসে পুরো বাড়িটাই ঠান্ডা হয়ে উঠেছিল।
প্রথম দিকে সুবর্ণরেখা কুলারটি দেখতে না পেলেও মালতী সেটিকে দেখতে পায়। সেটি কাঠ ও বাঁশ দিয়ে হাতে তৈরি করা কুলার দেখে মালতী অবাক হয়ে যায়। বা দিদি, এটা তো দারুণ জিনিস। তোদের বাড়িতে বাঁশের তৈরি কুলার আছে? আমার তো জাস্ট বিশ্বাসই হচ্ছে না। এটা নিশ্চয়ই ইঞ্জিনিয়ার জামাইবাবুর কাজ। হ্যাঁ, আনন্দর হবে না তো আর কার এরকম বুদ্ধি হবে? আমি তো প্রথমেই বলেছিলাম যে আনন্দ খুবই মেধাবী ও নিশ্চয়ই এমন কোনো কাজ করে দেখাবে যেটার প্রশংসা করতেই হবে। সত্যি এটা অসাধারণ। আর এর বাতাস তো এসির থেকেও বেশি ঠান্ডা। তবে যাই বল, তোর বাড়িতে এসে বাঁশের তৈরি কুলার দেখে আমার তো খুবই ভালো লেগেছে। এভাবেই সেদিন সুবর্ণরেখা এবং মালতী আনন্দ তৈরি কুলারের প্রশংসা করতে থাকে। এটা শুনে আনন্দরও সেদিন খুব ভালো লাগে। আনন্দ তার দোকানের জন্য একটি বাঁশের কুলার তৈরি করে। সেটিকে সারাদিন সে দোকানে চালিয়ে রাখত। কখনো কখনো তাদের দোকানের সামনে থেকে যাওয়া লোকেরাও সেই কুলারের সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেত। তাদের মধ্যে কেউ কেউ নিজের বাড়ির জন্য অর্ডারও দিত। এভাবেই ধীরে ধীরে আনন্দর বাঁশের তৈরি কুলারের চাহিদা বেড়ে যায়। এখন সে তার কার্পেন্টারের দোকানকে কুলারের দোকানে পরিবর্তন করে ফেলেছিল। এভাবেই ধীরে ধীরে সে একটি ব্র্যান্ড তৈরি করে ফেলে এবং ধনী হয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।